নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ পড়ে শোনাব একটি ছোট গল্প। গল্পের নাম শরীর। লিখেছেন মহাশ্বেতা দেবী। 1। সন্ধ্যায় মেয়েটি একটা রুপোলি ফিয়াট চালিয়ে গড়িয়াহাটার মোড়ে আসে। গাড়িটা বুলেভার্ডে রাখে। ও বাঁ দিকের ফুটপাতে এসে দাঁড়ায়। উল্টো দিকে বাজারের সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ায়। একটি যুবক চালায়। ছেলেটি গাড়ি থেকে নামে না। ছেলেটির চুল এই বয়সেই কাঁচা পাকা। পোশাক ওর সাধারণত সাদাই থাকে। ও গাড়িতে বসে মেয়েটিকে দেখে। মেয়েটি কখনো কখনো ছেলের সঙ্গে কথা বলে, রুমাল বের করে ঘাটটা মোছে, তারপর রাস্তা পেরিয়ে ওর গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। ওদিকের কালো গাড়িটা তখন আস্তে সরে যায়। মাঝে মাঝে মেয়েটি কারোর সাথেই কথা বলে না। তখন কালো গাড়িটা খুব তাড়াতাড়ি সরে সেখান থেকে যায়। 2। মাঝে মাঝে মেয়েটি বিকেলে রুপোলি ফিয়াট চালিয়ে বালিগঞ্জের সেই চায়ের দোকানটার সামনে আসে। তখন কালো গাড়িটা থেকে যুবকটি নেমে আসে। ওরা দুজনেই চায়ের দোকানে ঢোকে। কেউ কারোর সঙ্গে কথা বলে না। কোনো দিন মেয়েটি কোনো ছেলের সঙ্গে কথা বলে। তখন এই যুবকটি বেরিয়ে যায়। অবশ্য যুবকটি দেখে নেয় মেয়েটি রুমাল বের করে ঘাড় মুছল কিনা। প্রায়ই মেয়েটি কারোর সঙ্গেই কথা বলে না। যুবকটি অবশ্য দোকানের মালিকের সঙ্গে কথা বলে, গল্প করে। যুবকটি সাদা পোশাক পরতে কখনো ভোলে না। 3। মাঝে মাঝে মেয়েটি রুপোলি ফিয়াট চালিয়ে দুপুরে পোটোপাড়ায় সেই বাড়িটার সামনে যায়। উল্টো দিকের ফুটপাতের গা ঘেঁষে একটা কালো গাড়ি এসে দাঁড়ায়। গাড়িটার সামনের সিটে এক যুবক। সকালে মেয়েটির রুপোলি গাড়ি কোথাও দেখা যায় না, কেননা ও অনেক বেলা অবধি ঘুমায়। ওর রাত অনেক রাতে হয়, যখন পথের কুকুর, কার্নিশের বেড়াল ঘুমিয়ে পড়ে। চাঁদ এবং পথের নিয়ন বিশ্রাম চায়। কলকাতার পথের গোটা কয়েক মূর্তি শুধু দাঁড়িয়ে থাকে, আর সকলেই ঘুমিয়ে থাকে। শুধু আরশোলা আর ইঁদুরদের কথা বলা গেল না। ভক এলাকার ইঁদুররা এই সময়ে ঘুমন্ত খালাসি বা ভিখিরি পেলে পায়ের গোড়ালির নিচ থেকে সাবধানে একটু একটু মাংস কুড়ে খেয়ে চলে যায়। আর নরমাংসে ওদের প্রবল ভালোবাসা। শোনা যায় বিম্বিসারের স্ত্রীও একসময়ে আম নরমাংস। মেয়েটি ফ্ল্যাটে ফিরে আসে 8টা নাগাদ। এসেই বাথরুমে ঢোকে, স্টিম বাথ নেয়। ওকে নিতে হয়, কেননা ওর কাছে কিছুক্ষণ বাদে যিনি আসেন তিনি যদিও সকলের সব নেবি আয় বলে একসময় যদিও তিনি তার পৈতৃক বাড়ি ঘরদোরের অনেকগুলোই দিয়ে দিতেন, তবু এখনও তিনি নামে এবং পরিচয়ে নৃপতি। যদিও তিনি সকলের, তবু গোঁড়া বিধবা যেমন মুসুর ডাল আর হলুদ ছোন না, নৃপতিও মেয়েদের চামড়ায় নোংরা থাকলে স্পর্শ করেন না। দিকে দিকে বক্তৃতা, মিটিং করে এই অসম্মানে মৃত ও সমাধিস্থ আমাদের বাংলার এদিক থেকে ওদিক অপরের জন্যে ছোটাছুটি করে ওর বয়স 60-এর কাছে হলো। তবে এখনও বাপের মতো। উনি এক ফরাসি অকির ছেলে, সুবিপুল চেহারা। এখনও উনিও স্টিম বাথ নিতে ভোলেন না। ওর বয়সে কলকাতায় ওকে অন্তত 15টা মেয়ের জন্যে সময়ে সময়ে ফ্ল্যাট রাখতে হয়েছে। প্রতিটি ফ্ল্যাটে ওই স্টিম বাথের বন্দোবস্ত ওকে করতেই হয়। সাধারণ মানুষ বলে চেঁচানো হচ্ছে এক কথা, কিন্তু কত আর সাধারণ হতে পারেন নৃপতি? ফরাসি রক্ত আর বাঙালি পরিচয় নিয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে স্টিম বাথ রাখেন, আর মেয়ে খুঁজতে শ্রী এমের কাছে যান। এমের পুরো নাম বলা যাবে না, তবে একথা নিশ্চয় বোঝা যাচ্ছে এম কাজের লোক। স্বতঃসিদ্ধ এই গাণিতিক রাশিফল। নৃপতির যদি রক্ষিতা দরকার হয়
তাকে ওদের কাছেই যেতে হবে, কেননা নৃপতির আবার কুৎসিত মুখ ও সুন্দর দেহের ওপর প্রবল আসক্তি। এসব মেয়ে আজকাল হরদম তৃতীয় শ্রেণীতে মেলে। এই মেয়েটার বিশেষত্ব অবশ্য অন্যত্র। এর বাপ মা কোনো এক উপজাতির মানুষ। ওরা দুজনে একাধিক খুন করে ধরা পড়েছিল, ফাঁসি হয়ে যায়। ছোট মেয়েটা সরকারি তত্ত্বাবধানেই বড় হয়, তারপর স্কুলে পড়ে, কলেজে আসে। ওর মুখ চোখের কথা না বলাই ভালো। এক ধরনের প্রাচীন কর্কশ পাথর দিয়ে দিয়ে যেন মুখটা তৈরি। চোখের চাহনি সাধারণত দুর্বোধ্য। মুখে কি এসে যায়? শরীর, ওর শরীর আদিম মানুষের পূজিতা প্রতিমার মতো, কালো, আদিম, কঠিন, ভয়ঙ্কর। আর সাহস আর প্রবল বিশ্বস্ততা বোধ। সেই সঙ্গে যা এমকে আকর্ষণ করেছে তা হলো কোনো নীতিনৈতিকতার ধার ধারে না মেয়েটা। মেয়েটি স্নান করে, ভালো জামা কাপড় পরে, বেরিয়ে আসে। তারপর ওর দরজায় একটা টোকা পড়ে। সেই যুবকটি আসে, দুটো টোকা পড়ে। এম আসেন। মেয়েটি একটা খাম মাঝে মাঝে পায় এমের কাছ থেকে। খামটা ও লোহার আলমিরায় ফেলে রাখে। তারপর এরা চলে যায়। নৃপতি আসেন। মেয়েটির সঙ্গে মাঝে মাঝে উনি এইভাবে উত্তর প্রত্যুত্তর চালান। মেয়েটি কথাটা তোলে, কেননা প্রায়ই আজকাল ওর মনে হয় ও ঠিক কাজ করছে না। এই যে আমাদের দিয়ে ওদের ধরাচ্ছে, তুমি যে ওদের চেনো, মেরে ফেলে কেন? ওদের মেরে ফেলাই ভালো। যদি ওরা বুঝতে পারে তোমাকে টুকরো করে ফেলবে। আমাকে? মেয়েটি চুপ করে যায়, কি যেন ভাবে। নৃপতি জিজ্ঞেস করেন, তোমার সেই তার খবর পাও না? না। এখনও তাকে ভালোবাসো? মেয়েটি উত্তর দেয় না। নৃপতিকেও একটু বিস্মিত চোখে দেখতে থাকে। তুমি আমাদের সাহায্য করো কেন? এম বলেন বলে? হ্যাঁ। কেননা মেয়েটি এমের কাছে কৃতজ্ঞ, অত্যন্ত কৃতজ্ঞ। এমের হাতে ও বন্দি, নিরুপায়। দোকানে দোকানে চুরি করে বেড়াতো, ধরা পড়ে ওয়ার্নিং পায়। তারপর অচেনা লোকের সঙ্গে বারে গিয়ে বসত। সুবিধে পেলেই তাকে সাহায্য করতে গিয়ে পার্সটা সরিয়ে নিত। মেয়েটি ধরা পড়ল এক অধ্যাপককে বাঁচাতে গিয়ে। ভদ্রলোককে এখানে দেখে ও অত্যন্ত আঘাত পেয়েছিল, কেননা ওর বাড়িতেই উনি ছাত্রছাত্রীদের ডাকতেন, নানা রকম কথা বোঝাতেন। ওর বাড়িতেই মেয়েটি যেত অনুপমকে একটু কাছ থেকে দেখতে পাবে বলে, অনুপমের সঙ্গে এক ঘরে থাকতে পাবে বলে। অন্যরা আলোচনা করত, কথা বলতো, বই কাগজ পড়ত। মেয়েটি শুধু অনুপমকে দেখত। তারপর একদিন অনুপম ওখানে আসা বন্ধ করে দেয়। তারপর একদিন অনুপম ভিআইপি হয়ে গেল। মেয়েটি সেদিন ওকে নিজেকে দিতে গিয়েছিল। অনুপম ওর ওপর খুব সুবিচার করেনি সেদিন, কিন্তু মেয়েটির লজিক দেখে ও অবাক হয়ে গিয়েছিল। মেয়েটি অনুপমকে চায়। এই জগতে কিছু চাইলেই কিছু দিতে হয়। মেয়েটি নিজেকেই দিতে চায়, কেননা ওর আর বিশেষ কিছু নেই। অনুপম অবশ্য ওকে কিছুই না বলে ওর জীবন থেকে সরে গিয়েছিল। মেয়েটি সেই সময়ে কিছুদিন কি করেছে কি করেনি কিছুই বলতে পারবে না। কলকাতার পথে পথে উদ্ভ্রান্ত হয়ে ঘুরত। মনে হতো এবার ভুলে গেছে অনুপমকে, আর যন্ত্রণা নেই কোনো। কিন্তু ঘুম ভেঙে যেই চোখ তাকাতো অমনি বুঝতে পারত যেমন ব্যথা তেমনি আছে। তারপর ও অন্য জায়গায় যেতে শুরু করে, অন্য জায়গায় মিশতে। সে যাই হোক, এই অধ্যাপককে দেখে ওর অনুপমের কথাই মনে পড়েছিল। ওকে বাড়ি পৌঁছে দেবে বলে হাত ধরেছিল। অধ্যাপকের পার্সটা ও মাটি থেকে তুলে হাতে দিয়ে যায়, কিন্তু অধ্যাপক চোর চোর বলে চেঁচাতে থাকলেন। ফলে আবার সেই থানা, পুলিশ, ওসি, বাদামি কাগজে আবছা কালিতে ছাপা অনেক
ABC ভর্তি করা। এম বললেন, কেতো কি তুমি? বেড়াল ছানা যেমন বাড়ি চিনে চিনে ঠিক ফেরে, হাঁসের ছানা যেমন জলে পড়েই সাঁতার কাটে, মেয়েটির জেল পুলিশের প্রতি সেই রকম হোমিং ইনস্টিংক্ট দেখে এম খুবই অবাক হলেন। ওকে ভালো করার চেষ্টা করতে লাগলেন বটে, কিন্তু তারপর সহসা নৃপতি ওকে দেখতে পেলেন। যে নৃপতির সব কিছুই সকলের, নিজের বলতে শুধু সভা সমিতির ফাঁকে ফাঁকে ফ্ল্যাট, মেয়ে, স্টিম বাথের গোপন রহস্য। নৃপতি যখন জিজ্ঞেস করলেন, তুমি এই কাজ করো কেন? মেয়েটি কিছুক্ষণ চেয়ে থাকল। তারপর, এম বলেন বলে এ কথার উত্তরে ঘাড় নাড়ল। তারও অনেক পরে বলল, তুমি এ কাজ করো কেন? ওদের ভয় পাও বলে? তোমার লোকেদের দিয়ে, এমের লোকেদের দিয়ে ওদের। নৃপতি ওর মুখের ওপর নিজের বাঁ হাতের চেটো দিয়ে থাপ্পড় মারলেন। চটাস করে ভোঁতা শব্দ। মেয়েটির ঠোঁট কেটে রক্ত গড়ালো। নিজের রক্ত দেখলে মেয়েটি এখনও মাঝে মাঝে পাগল হয়ে যায়। এটা ওর রক্তের ইনস্টিংক্ট। ওর বাপ মাকে ও চোখে দেখেনি, কিন্তু ওর বাপ মাও তাদের গায়ে গায়ে কেউ আঘাত করলে, রক্তপাত ঘটালে তবেই হেঁসোটা তুলে নিত। মেয়েটি ওর ঠোঁটের রক্ত মুছল। তারপর বলল, তোমার ছেলেটা না গিটার বাজায়? ও সেদিন এখানে এসেছিল জানো, জল খেতে। যেন এ ফ্ল্যাট ছাড়া জল খাবার জায়গা নেই কলকাতায়। নৃপতি ওকে ডান হাতে টানতে লাগলেন। বাঁ হাতে এখন একটা গিলাস। দুটো হাতই সমানে চলে বলে ওকে সব্যসাচীও বলা হতো। সেই দিনই ভোর রাতে মেয়েটির কাছে অনুপম এলো। মেয়েটির কাছে আসবে বলে আসেনি, যে কোনো আশ্রয়, কিছুক্ষণের জন্যে লুকিয়ে থাকার জায়গা খুঁজতে খুঁজতে এলো। তুই? অনুপমের হাতটা পকেটের দিকে গেল, অভ্যাস মতো। নিজেকে বাঁচানো উচিত এই ধারণাবশত ও পকেটে হাত দিল, কিন্তু এখনও ওর হাতের কবজিতে জোর নেই। আমি। মেয়েটি আর অনুপম কিছুক্ষণ মুখোমুখি দাঁড়িয়ে থাকল। মেয়েটির পোশাক, ঘরের আসবাব, গিলাসের ছড়াছড়ি, নৃপতির প্রিয় নোংরা ছবির অ্যালবাম কার্পেটে পড়েছিল। দেখেও অনুপম কিছু বলল না, শুধু বলল, একলা আছো? তুমি বলল, হ্যাঁ। আমাকে একটু রাখতে পারবে? কাল চলে যাব। পারবো। কাল কাল আমি তোমাকে পৌঁছে দেব। তুমি পালাচ্ছ তো? আমার গাড়ি আছে। অনুপমকে ও নিজের শোবার ঘরে ঢোকালো। তালা বন্ধ করতে বলল ভেতর থেকে। ও বাইরে বসেই রইল। তারপর একসময় ঘুমিয়ে পড়ল। এই প্রথম ওর মনে রইল না রূপলি ফিয়ারটা নিয়ে ওর কোথাও যাবার কথা ছিল। দুপুর গড়িয়ে গেল। তারপর একসময় অতনু এলো। অতনু, এম, আরও অনেক লোক। সিঁড়িতে বুটের শব্দ। অনুপম ওকে বলল, কত টাকা পাবি? মেয়েটি কি করলো বলে আপনাদের মনে হয়? সেই রাতে ওর ফ্ল্যাটে নৃপতি, এম এদের উন্মত্ত আনন্দের আসর বসেছিল। ও ওদের গুলি করতে পারত, মদে বিষ মিশিয়ে দিতে পারত। মেয়েটি সেসব কিছুই করেনি। ও বাথরুমের দরজা বন্ধ করেছিল। তারপর একটা শব্দ হয়, নিচে চিৎকার। নৃপতি আর এম পাশাপাশি মুখ বাড়িয়ে দেখেছিলেন 8 তলা নিচের ফুটপাথে একটা ভাঙাচোরা আশ্চর্য শরীর পড়ে আছে। শত শত মানুষের চোখের সামনে ওদের পাশাপাশি মুখ জানালার ক্যামেরায় সার্সির ফ্রেমে আঁটা রইল। শুনলেন মহাশ্বেতা দেবীর লেখা গল্প শরীর। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।